This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেপালকে কেন্দ্র করে আবারও সক্রিয় হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এ সংক্রান্ত আমাদের কি আপডেট রয়েছে? আনসারুল্লাহ বাংলার টিমের ৮ সদস্যকে জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে পাওয়ার কথা ছিল মডিউলের। নেপাল থেকে চিকেন স্নেক দিয়ে অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল, আর সেই অস্ত্র বাংলাদেশ, অসম এবং বাংলায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। কি পরিকল্পনা ছিল এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আমার সহকর্মী সিজার রয়েছেন আমার সঙ্গে, সিজারের কাছ থেকে জানবো। সিজার, শুভজিৎ, আমরা আগেই জেনেছিলাম যে এই মডিউলটার মূল পরিকল্পনা ছিল বাংলা এবং অসমের বিভিন্ন ব্যক্তি হত্যা করে এবং সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি করা, এবং সেটা করবার জন্য এরা আগ্নেয়াস্ত্র, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সেগুলো প্রক্রিয়া করার চেষ্টা করছিল। এবং প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে, তারা নেপালের পথ ধরে সেই আগ্নেয়াস্ত্র আনার পরিকল্পনা করেছিল, এবং সেই কারণে তারা আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে একাধিক বৈঠক করে এবং সেখানে একটি স্লিপার সেল তৈরি করার চেষ্টা করেছিল, যাতে বাংলাদেশ হয়ে ভারতের যে চিকেন স্নেক অংশ এই রাজ্যে, সেই চিকেন স্নেক হয়ে নেপাল পর্যন্ত একটা করিডোর তৈরি করা যায়, যে করিডোরে একদিকে যেমন অস্ত্র আমদানি করা সম্ভব হবে, অস্ত্র পাচার সম্ভব হবে, এবং ঠিক একইভাবে অসম এবং বাংলায় তারা বিভিন্ন দিকে মুভ করতে পারবে এবং প্রয়োজনে তারা নেপাল বা বাংলাদেশের দিকে পালিয়েও যেতে পারবে। এই মুভমেন্ট করিডোরটাকে তৈরি করবার জন্যই তাদের টার্গেট কিন্তু এই মুহূর্তে চিকেন স্নেক, এবং সেই চিকেন স্নেকটা যেহেতু বাকি 7 সিস্টার্স স্টেটগুলোকে উত্তর পূর্ব ভারতে যোগ করছে, সেই কারণে স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। গতকালই এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনিও স্বীকার করেছেন যে চিকেন স্নেকটাকে টার্গেট করে এই জঙ্গি গোষ্ঠী কাজ করছিল, এবং সেখানে সব থেকে বড় যে আশঙ্কার জায়গা, যে এখানে জঙ্গি গোষ্ঠীর পাশাপাশি সরাসরি নেপাল থেকে আইএসআই এর মদত পাচ্ছে এই জঙ্গি গোষ্ঠীগুলো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেরকম যোগাযোগের প্রচুর উদাহরণ এবং প্রচুর প্রমাণ কিন্তু ইতিমধ্যে এই ৮ ধৃত জঙ্গির কাছ থেকে পেয়েছেন গোয়েন্দারা। বুঝতে পেরেছি, ধন্যবাদ সিজার। মঞ্জিরা, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, ভৌগোলিক এই অবস্থান এবং ম্যাপকে কিন্তু তারা রুট ম্যাপ হিসেবে ব্যবহার করছে তাদের এই কার্যকলাপ বাড়ানোর জন্য। আমাদের অপর সহকর্মী সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, দেখো, সিজার যে কথাটা বলছিল চিকেন স্নেক করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটা অস্ত্র সরবরাহ হোক, পাচার হোক, হ্যান্ডলারদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়া হোক, যে কোনো বিষয় হোক না কেন এই রাস্তা দিয়েই হচ্ছে, সেটা প্রমাণিত, সেটা সুপ্রতিম সরকারও স্বীকার করে নিয়েছে। বক্তব্য হচ্ছে ৮ জন গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জঙ্গি সন্দেহে ধরা হয়েছে। আরও কি আছে? জাল কতদূর বিস্তৃত কি জানতে পারছি আমরা? দেখো, তদন্তকারীরা কিন্তু এখন মূলত এই বিষয়গুলোই জানার চেষ্টা করছেন। একদিকে যেমন এই যে ৮ জনের মধ্যে মুজিবুর এবং নূর ইসলাম, আমার সহকর্মী সিজার যেমনটা বললো, এরা কিন্তু একাধিকবার আলিপুরদুয়ারের যে ফালাকাটা সেখানে বৈঠক করেছিল, এবং সেখান থেকে তাদের স্লিপার সেলকে কিভাবে সক্রিয় করা যায় বা সক্রিয় করে তোলা যায় তার জন্য তারা পরিকল্পনা করছিল। এবং অন্যদিকে মুর্শিদাবাদের এই হরিহরপাড়া থেকে যে 2 জন গ্রেপ্তার হয়েছে, এরা কিন্তু মূলত এদের লিঙ্কম্যান হিসেবে কাজ করতো। এবং তদন্তকারীরা আরও যেটা জানতে পেরেছেন যে এরা নতুন করে সংগঠনের কাজে উদ্বুদ্ধ করার জন্য, যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এবং সংগঠনের হয়ে তারা যাতে কাজ করে, অর্থাৎ তাদের কোথাও গিয়ে রিক্রুটমেন্টের দায়িত্ব ছিল। এবং তুমি যেটা জানতে চাইলে আরও কেউ আছে কিনা, ৮ জনকে ইতিমধ্যেই তদন্তকারীরা গ্রেপ্তার করেছে, কিন্তু এদের হাত ধরে আর কোনো সংগঠনের জন্য, অর্থাৎ এই আনসারুল্লাহ বাংলা টিম বা বাংলাদেশের এই নিষিদ্ধ সংগঠনের হয়ে কাজ করার জন্য নতুন কোনো সদস্য নিয়োগ হয়েছে কিনা, যদি নিয়োগ হয়ে থাকে তারা কোথায় আছে। তবে তার থেকেও যেটা তাৎপর্যপূর্ণ যে সেটা হচ্ছে যে নেপালকে ব্যবহার করে ইতিমধ্যেই পাক গুপ্তচর সংস্থা অর্থাৎ আইএসআই তারা যে সক্রিয় হচ্ছে, সেই তথ্য কিন্তু সমানভাবে তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে, যা কিন্তু রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে তদন্তকারীরা এই ৮ জনকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছে, এদের কাছ থেকে যে মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে, সেখান থেকে যেটা তদন্তকারীরা জানতে পেরেছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে এরা একটা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে মোবাইলে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত। এমনকি পাকিস্তান এবং বাংলাদেশে থাকা এদের দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে সংগঠনের বা যারা হ্যান্ডেলার রয়েছে, তাদের সঙ্গে নিয়মিত তারা যোগাযোগ রাখত। সুপ্রিয়, তোমাকে ধন্যবাদ। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কর্নেল রাজেন্দ্র ভাদুরীর সঙ্গে, শুনবো তিনি কি বলেছেন। বাংলাদেশি এক্সট্রিমিস্টরা ওখান থেকে পালিয়েছে, যখনই শেখ হাসিনা বা অন্য গভর্নমেন্টরা যখন ওদের ওপরে চাপ দিত, ওরা পালিয়েছে এদিকে লুকিয়ে থাকতো, বা এখানকার ক্রিমিনালরা গিয়ে ওখানে লুকিয়ে থাকে। এটা কোনো নতুন ফেনোমেনন না। আনস্টেবল যখন সিচুয়েশন থাকে, তখন মানে যারা এই ধরনের অ্যান্টি সোশ্যাল বা এক্সট্রিমিস্ট এলিমেন্ট
ওরা তো ওই সিচুয়েশনটার অ্যাডভান্টেজ নেবেই, এটা তো এক্সপেক্টেড। আমাদের গোয়েন্দা বাহিনী প্লাস আমাদের যে এনআইএ আর র এটসেট্রা এদেরকে হাইপার অ্যাক্টিভ সিচুয়েশনে এসে অ্যালার্ট থাকতে হবে। অন্যদিকে নানাভাবে এ বঙ্গে জঙ্গি কার্যকলাপ চলছে। পেঁয়াজের বীজের ব্যবসার আড়ালেও এ বঙ্গে জঙ্গি কার্যকলাপ লুকিয়ে রয়েছে। ব্যবসার কাজ দেখিয়ে রাজ্যে যাতায়াত করছে জঙ্গিরা। ধৃতদের জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন। কৌশিক, পেঁয়াজের বীজ এই ব্যবসার নেপথ্যে কিভাবে লুকিয়ে এই জঙ্গি কার্যকলাপ চলছে, কোন কোন রুট তারা ব্যবহার করছেন, আর কি কি তথ্য জানা যাচ্ছে? দেখো, আসাম থেকে মূলত পেঁয়াজের বীজ আনার কাজ করছিল এবং তার আড়ালেই কিন্তু এরকম ঘটনা ঘটাচ্ছিল এবং তাতে যে আসাম থেকে বীজ আসছিল যে লোকাল স্থানীয়রা তারা জানতো এবং সেখানে কোনো রকম ভাবে সন্দেহ হতো না। এবং এখানে এসেছিল যে আসাম এসটিএফ গ্রেপ্তার করেছে তাদের মধ্যে অন্যতম নূর ইসলাম ও মুজিবুর রহমান কিন্তু একাধিকবার মিনারুলের বাড়ি এসেছেন। এছাড়াও আরো বেশ কয়েকজন এসেছিলেন, সেগুলো গোয়েন্দাদের নজরে রয়েছে। শুধুমাত্র যে এই জেলায় মিনারুল বা আব্বাস এরা কিন্তু নয়, এই জেলায় আরো একাধিক এদের কিন্তু স্লিপার্সের থাকার সম্ভাবনা রয়েছে। কারণ এই জেলায় যেভাবে ঘাঁটি গেড়েছিল, তারপর শুধুমাত্র পেঁয়াজের বীজের ব্যবসা যেমন রয়েছে, শুধু মিনারুল যে তিনি একটা এলাকায় ব্যবসা করতেন তা নয়, তার সঙ্গে আরো বেশ কয়েকজন সাব ডিলার ছিল, তারাও কিন্তু এর সঙ্গে যোগাযোগ রাখতো। সেই জায়গায় আর কত জায়গায় গিয়েছে এই যে নূর ইসলাম বা মুজিবুর রহমান, আরো দুজন গ্রেপ্তার হয়েছে, তারা সেগুলো কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। পাশাপাশি এই মুর্শিদাবাদ জেলায় একাধিক বৈঠকও করেছিলেন ও মাদ্রাসার আড়ালে যেটা চলছিল সেটাও কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। শুধুমাত্র যে এই হরিহরপাড়ায় একমাত্র যে মাদ্রাসা এমনটা নয়, এইরকম কিন্তু প্রচুর মাদ্রাসা রয়েছে, তাদের সঙ্গেও সংযোগ রয়েছে। পাশাপাশি এই ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ যে মুর্শিদাবাদের ক্ষেত্রে পেঁয়াজ একটা চাষযোগ্য ফসল এবং সেখানে বেশ প্রচুর পরিমাণে এই জলঙ্গি বা এইসব এলাকায় চাষাবাদ হয়, সেই জায়গায় এই ব্যবসার সূত্র ধরে কিন্তু তিনি অনেক জায়গায় গিয়েছেন। যে নূর ইসলাম বা মুজিবুর রহমান আসাম থেকে এসেছিলেন, তারা দুজনে কিন্তু এর আগে গেছিলেন। তার মানে এই ব্যবসার সূত্র ধরে তারা তাদের জাল সেখানে বিস্তার করেছিল এবং ব্যবসার সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে নানা রকম ভাবে তাদের এই জঙ্গি কার্যকলাপে যুক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু গোয়েন্দারা গোটা বিষয়টা জানতে পেরেছেন। আমরা আশা রাখবো যে বিষয়টা তারা আটকাতে সক্ষম হবেন। উদ্বেগ বাড়ছে, তার কারণ এই যে জঙ্গি নানা রকম কার্যকলাপ সামনে আসছে, জঙ্গি যোগে ধৃতদের কার্যকলাপ ভাবাচ্ছে তাই গোয়েন্দাদের। বিশেষ অ্যাপের মাধ্যমে পাকিস্তানের এবং বাংলাদেশের 15 জনেরও বেশি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল ধৃত 8 জনের। শুধু তাই নয়, সামাজিক মাধ্যম বা মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মগজ ধোলাইও করত ধৃত আব্বাস। যুব সমাজকে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দিতে উদ্বুদ্ধ করতে জেহাদি বইও বিলত এই আব্বাস। আমরা কথা বলেছিলাম এই বিষয়ে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য ভারত, নেপাল, বাংলাদেশের যে কোনো জায়গায় খুব চট করে ট্রান্সফার চলে যাওয়া যেতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু এই চোরাচালানের জন্য একটা সুবর্ণ সুযোগ হয় ওদের, এটা হচ্ছে। এবং দুর্ভাগ্যক্রমে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এখনো প্রপারলি অ্যাক্ট করছে না। এটা ভারতের সুরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা নয়, পশ্চিমবঙ্গের সুরক্ষার জন্য, পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার জন্য ভয়ঙ্কর বিপদ।